স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আজকে আমার সঙ্গে যিনি আছেন প্রিন্স মাহমুদ আজিম, যিনি ফেনী জেলাতে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বেশ অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তার সঙ্গে আজকে কথা বলবো। আজিম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক সাহেব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এহসানুল হক ভাই, পাশাপাশি খবর সংযোগের সকল সুয়াদ্দ ভাই এবং সকল দর্শকদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমার রক্তে গড়া দল এনসিপির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গণঅভ্যুত্থানের বেশ সময় পার করেছি, আসলে এই অভ্যুত্থানের পরে আসলে কেমন দেখছেন বাংলাদেশের পরিস্থিতি, কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশে 24শে গণ-অভ্যুত্থান হয়েছে বিষয়টা এমন না। আমরা পৃথিবীতে আজ অবধি অসংখ্য অভ্যুত্থানের সাক্ষী পৃথিবী। তো সেই জায়গা থেকে আমরা শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে গণ-অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠা পাবে অসম্ভব কোনো কিছুই না। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইম্পসিবল। বাট তার জন্য একটা সময়ের প্রয়োজন। প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু 24শে গণ-অভ্যুত্থানটা হয়তো অনেকের মনে হতে পারে যে 36 দিনে একটা অভ্যুত্থান, কিন্তু এই অভ্যুত্থানটা যারা ঘটিয়েছে তারা জানে তাদের 36 দিন না, হয়তো দেখা যাচ্ছে সে যুবকের বয়স 36 বছর, তার 36 বছরের সাধনাই হচ্ছে এই গণ-অভ্যুত্থান। সুতরাং আমরা আশা করি সময়ের সাথে কাঙ্ক্ষিত বাংলাদেশের পরিবর্তনটা আসবে। আরেকটা বিষয়, আপনি সাংবাদিকতার পেশায় পড়াশোনা করেছেন, আসলে রাজনীতিতে কেন আসা? ধন্যবাদ। প্রথমেই আমি বলে নিই, সেটা হচ্ছে আমি ছাত্র রাজনীতিতে ছিলাম। 2006 সালে আমার ছাত্র রাজনীতিতে জয়েন করা। তো 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমরা দলীয়ভাবে চেষ্টা করি স্বৈরাচার পতনের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তখন উচ্চশিক্ষার কারণে আমি আমার এলাকা থেকে আমি যখন ঢাকায় চলে আসি, ঢাকায় আসা পরবর্তীতে তখন মনে হলো যে আসলে রাজনীতি দিয়ে এই স্বৈরাচারকে, এই ফ্যাসিস্ট হটানো আমাদের পক্ষে সম্ভব না। এটার জন্য যে উচ্চ আওয়াজটা প্রয়োজন, সেই উচ্চ আওয়াজটা আসলে নিরপেক্ষ গণমাধ্যমের মাধ্যমে করা সম্ভব। সেই জায়গা থেকে হয়তো সকলের মতো আমরা আমাদের নামদাম বিক্রি করে হয়তো স্বৈরাচারের দালাল হতে পারি নাই। এই দাওয়াইটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, বিধায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা এসেছি এবং নিজের লেখনীর মাধ্যমে, নিজের ডকুমেন্টারির মাধ্যমে সমাজকে, জনগণকে সহায়তা করার চেষ্টা করেছি। গত বছরও জানুয়ারি মাসে 1 তারিখে আমার একটা আপনার রিসার্চ ছিল, যে রিসার্চে আমি স্পেসিফিকভাবে বলেছি এই স্বৈরাচার সরকার হটানোর যত নিয়ামক প্রয়োজন এই আন্দোলনের সমস্ত নিয়ামকই পুঞ্জীভূত। শুধু একটা মাত্র নিয়ামক নেই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে দেশে আপামর জনসাধারণের সম্পৃক্ততা। আর আমরা বিগত 1 বছর যাবৎ সেটা নিয়ে কাজ করেছি এবং পূর্ণাঙ্গ রেজাল্ট আপনারা 24শে গণ-অভ্যুত্থানে দেখতে পেয়েছেন। আরেকটা বিষয় যদি জানি, যে ফেনীতে গণ-অভ্যুত্থানের সময় আপনি বেশ ভূমিকা রেখেছেন, আসলে ওই দিনগুলার কথা যদি বলি, যে ওই সময় আসলে কেমন ছিল ভীতিকর অবস্থা, আসলে আপনারা যে একটা জীবনের নিরাপত্তা ছিল না, তারপরে আপনার গুলির সামনে বা অস্ত্রের সামনে গিয়েছেন, ওই দিনগুলোর কথা যদি একটু আমাদের জানাতেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আসলে মূলত এখানে আমরা কখনো চাই না যে কোনো শত্রুও যেন এরকম জীবনের সম্মুখীন হতে না হয়, যেখানে সে তার অতীত ইতিহাস যখন স্মরণ করতে যাবে, রিমেম্বার করতে যাবে, তখন তাকে আরও একবার মৃত্যুর মুখোমুখি হতে হয়। এটা আমাদের জন্য তেমনই একটা বিষয়। আমার মনে আছে, আমার মা মারা যায় 21শে মে গত বছর। 21শে মে মা মারা যাওয়ার পরবর্তীতে আমি আমার আসলে মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্যই আমার ফেনীতে যাওয়া হয়। তখন আমি আইন বিষয়ক অনলাইন পোর্টাল একটাতে ছিলাম। এরপর যাওয়ার পরবর্তীতে আমার আন্দোলনে সংযুক্ত হওয়ার মূল কারণটা হচ্ছে এটাই। একদিন রাতে 16 তারিখে আবু সাইদকে মেরে ফেলা হয় রংপুরে, 16 জুলাই। তো 16 জুলাই রাতেই আমার ফেনী আওয়ামী লীগ, বিশেষ করে আপনার নিজামউদ্দিন হাজারী, তার পরবর্তীতে আছে সুসেন, তারপর স্বপন মিয়াজির মতো হত্যাকারীরা, যারা আমার ভাইদের বুকে বা আমার বুকেও, আমিও 2 দিন গুলিবিদ্ধ হয়েছি। 18 জুলাই এবং 20 জুলাই আমি গুলিবিদ্ধ হই। তো স্বৈরাচার পতনের আন্দোলনে মূলত নামার মূল অংশই হচ্ছে, সেটা হচ্ছে দেশের ছাত্র সমাজ নেমে পড়েছে কিন্তু জনতা নামে নেই। সুতরাং এই ছাত্র সমাজকে ব্যালেন্স করে জনতাকে ফিল্ডে নামানোর জন্য হলেও আমাদেরকে সংযুক্ত হওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এখন তথ্যে আমরা বাধ্য হয়েই এই গণ-অভ্যুত্থানে সংযুক্ত হতে হয়েছে।
আরেকটা বিষয় যে আপনি তরুণ, অনেক দিকেই তো যেতে পারতেন, কিন্তু কিসের আশায় এই গণ অভ্যুত্থানে যোগ দিলেন? আপনার সামনে কেরিয়ার, আপনি তো মৃত্যুবরণও করতে পারতেন। আসলে এই জিনিসগুলো তো ভাবায়, কেন গণ অভ্যুত্থানে গেলেন, শেখ হাসিনার পতন করলেন? ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। মৃত্যুবরণ করতে পারতাম, এর মানে এটা না যে আমরা মৃত্যুবরণ করব না। আমাদের এখনো হিউজ পরিমাণ আশঙ্কা রয়েছে আমাদেরকে মেরে ফেলার, কিন্তু মৃত্যুটা আমাদের কাছে ততটা দামি হয় নাই যতটা দামি এই দেশের ভবিষ্যৎ। কারণ আজকে 53 বছরের ইতিহাস আমাদেরকে বারংবার পিছনে টেনে নিয়ে যাচ্ছে, আমরা যে সামনে এগিয়ে যাব। আজকে 53 বছর তো এই দেশে রাজনীতি করেছে, অনেক দল করেছে, অনেক মত করেছে, অনেক দল মতের সৃষ্টি হয়েছে, কিন্তু আমি যদি বলতে পারি জনতার জন্য আসলে কোন রাজনৈতিক দলগুলো কাজ করেছে, আমি একজন জনতার সন্তান। আমি একজন জনতার সন্তান হিসেবে যখন আমি আমার 6টা মৌলিক বিষয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা, আমি যখন যথাযথভাবে এগুলো পাচ্ছি না, তখন আমাকে রাজপথে নামতে হয়েছে। আমার মতো সকল ভাইয়েরাই রাজপথে নেমেছে এই একটাই কারণে, আমাদের মৃত্যু হয়ে যাক আজ কিংবা আগামীতে কিংবা অতীতে। 4 তারিখে যারা মারা গিয়েছেন তাদের বিদায় যাত্রা যেমন আমরা মাগফিরাত কামনা করি, ভবিষ্যতে আমাদের অনেক ভাই মারা যাবেন, এটাও নিশ্চিত। সুতরাং আমরা মৃত্যুকে পরোয়া করতেছি না। আমাদের কথা হচ্ছে আমাদের মৃত্যুর বিনিময়ে হলেও আমাদের শহীদি আকাঙ্ক্ষা যে বাংলাদেশ আমরা চেয়েছি, সেই বাংলাদেশটা আসুক, প্রতিটা মানুষের মুখে হাসি ফুটুক, প্রতিটা ক্ষুধার্তের মুখে অন্ন পৌঁছে দেওয়াই আমাদের মূল কাজ। গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি ফেনীতে বন্যা হয়, সে বন্যা একটি ভয়াবহ পরিস্থিতি হয়, সেখানেও আপনার বেশ ভূমিকা ছিল। এই যে বন্যার পরিস্থিতি হয়েছে, আসলে ওই সময় আসলে কেমন ছিল, বন্যার পরবর্তী বা বন্যার সময় এই যে আরেকটা যে একটা যুদ্ধের মতো মোকাবেলা? সত্য কথা বলতে কি, আপনার আজকে গণ অভ্যুত্থানের শুরু থেকে, সে 17 জুলাই থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত আমরা এখন পর্যন্ত প্রকৃত অর্থে যেটাকে আমরা রেস্ট বলতে পারি বা যেটাকে আমরা বিশ্রাম বলতে পারি, আমাদের বিশ্রাম নেওয়ার মতো সেই সুযোগটা আমাদের হয়নি এখনো। আর যখন গণ অভ্যুত্থানের পরপর সময় আমরা রাষ্ট্র সংস্কারে নিজেদেরকে মনোযোগ আমরা দিই, আমাদের মেয়েদের টিম আছে, জুলাই কন্যাদের টিম ফেনী জেলায়, তারা তৎকালীন সময়ে আপনার গাফিতির কাজ করা শুরু করেছে। আমরা বিভিন্ন দেওয়ালে অঙ্কন কাজ করতেছি, যেন মানুষকে আমরা অন্তত পক্ষে সজাগ করতে পারি যে দেখো কিসের জন্য আসলে এতগুলো ভাই জীবন দিল, কেন আমরা রাজপথে নেমে আসলাম, এখনো আমরা কেন, যেখানে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, যেখানে আমরা চাইলে, যেহেতু আমি সাংবাদিকতার উপর পড়াশোনা করেছি, এখন হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ নিয়ে যে কোনো দেশে আমি চলে যেতে পারি, কিংবা এখন ইউরোপ কান্ট্রিতে গিয়ে কিন্তু আমাদের অনেক নেতাকর্মীরাও গিয়ে কিন্তু সেখানে খুব জনপ্রিয় জীবন যাপন করছে। যখন পিঠ বাঁচাতে হবে তখন তারা ইউরোপ চলে যাবে, আর যখন বুকে গুলি আসবে তখন তারা দেশে থাকবে না। তো এই যে রাজনৈতিক একটা অপসংস্কৃতি, অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর বন্যাকালীন সময় আমাদের যে বিষয়টা ছিল, বন্যা তো আসলে মূলত আমাদের দেশে হয়নি, এটা তো আমাদের মূলত এনসিপির বা আমাদের যে রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ মূলত আমরা ইন্ডিয়া বিরোধী, এটা বললে ভুল হবে। আমরা বাংলাদেশের বুকে আসলে বিনদেশি কোনো আগ্রাসনই আমরা এই দেশে টিকতে দিব না, এই জন্যই আমাদের রাজনীতির পদার্পণ। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ইন্ডিয়া 2024 সালে ততটা ক্ষতি করতে পারে নাই গণ অভ্যুত্থান দিয়ে, যতটা ক্ষতি করেছে সে বন্যা দিয়ে। ইন্ডিয়ার ভারতের, আপনি জানেন আমাদের প্রত্যেক বছরে কিন্তু ভারতের যে পানিগুলো আছে, উজানের পানিগুলো কিন্তু আমাদের বদ্বীপ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে নেমে যায়। তো সেই জায়গা থেকে তাদের হাতে যেহেতু এটা আপ ডাউন করার একটা অপশন রয়েছে, সেই জায়গা থেকে তাদের যখন ইচ্ছে তখন তারা আমাদেরকে ভাসিয়ে দিবে, যখন খুশি তারা তখন আমাদেরকে পানিতে আবার ভুক্তভোগী করবে। তো আমরা এই যে একটা, আমাদের তিস্তা ব্যারেজটা এখনো কমপ্লিট হয় নাই, আমরা এখনো তিস্তা চুক্তিটা পাই নাই, যেটা নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের কথা হচ্ছে। আমরা আমাদের তিস্তা চুক্তির মাধ্যমে আমাদের পানির ন্যায্য হিস্সা বন্টন চাই। এই বন্টনই একমাত্র আমাদের বাঙালিকে বা আমাদের এই বাংলাদেশকে বন্যা প্লাবিত হয়ে যাওয়া থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে। আর সুতরাং যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বন্যাটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ইন্ডিয়ার কি পরিকল্পিতভাবে এই কাজটা করছে যে শেখ হাসিনা চলে গেছে, গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই প্ল্যানটা ইন্ডিয়া করেছে? আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি, এটা ইন্ডিয়া টোটালি প্রিপ্ল্যান্ড। এটা কেন বলতেছি, কারণটা আপনি দেখেন, 2024-এ আমার জন্ম থেকে শুরু করে 2024 পর্যন্ত, আমার জন্ম 1996, তাহলে দেখুন আমি আমার জন্মস্থানে কখনো বন্যা দেখিনি। তো হাসিনা রাতারাতি চলে গেল, পরের দিন সকালেই আমার বাড়িতে বন্যা। হোয়াট ইজ দিস?
এটা তো অবশ্যই পরিকল্পিত। জি। আরেকটি বিষয় যদি জানি যে আপনি আসলে কখন সিদ্ধান্ত নিলেন যে রাজনীতি করবেন, আবার আপনার পরিবারে কতটুকু সাপোর্ট আছে এই যে রাজনীতি করছেন, ফ্যামিলিগতভাবে অনেক বাধা থাকে, এই সম্মুখীনগুলো আসলে কেমন? আসলে বাধার কথা বলতে গেলে আমরা চিরন্তন বাধার সম্মুখীন হয়ে আমরা এগিয়ে চলতেছি দুর্বল গতিতে, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের জায়গা থেকে আমরা এমন কিছু কাজ করতেছি যে কাজগুলো আসলে সাবলীলভাবে করা কখনো সম্ভব ছিল না। মাঝে মাঝে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা চিন্তা করি কাজটা আসলে কিভাবে হলো। একমাত্র মহান রব্বুল আমিনের রহমত ব্যতীত এই পথ বুঙ্গুর পথটা পাড়ি দেওয়া আমাদের পক্ষে সত্যি দুঃসাধ্য ছিল। আর রাজনীতির বিষয়টা হচ্ছে কি, আপনি ইতিমধ্যে জানেন আমি ছাত্র রাজনীতিতে 2006 সালে সংযুক্ত হই এবং 2014 সাল পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র নেতা হিসাবে আমি কাজ করি। আচ্ছা। কিন্তু 2014 সালে এসে যখন দেখলাম যে আসলে রাজনীতির মাধ্যমে এই সরকারকে হটানো আসলে অসম্ভব। এই সরকারকে হটাতে হলে আমরা যারা জনতার সন্তান আছি, নিরপেক্ষ সাংবাদিক আছে, শিল্পী সমাজ আছে, তারপরে সংস্কৃতি সমাজ আছে, আমাদের সাংবাদিক সমাজ আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যতক্ষণ পর্যন্ত এই বিস্ফোরণটা ঘটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এরকম একটা দাবানল 24-এর ফেরাউনকে হটানো আসলে সম্ভব না। তো সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামটা সবকিছুই আমরা নিরপেক্ষভাবে দিয়েছি, নেতৃত্ব দিয়েছি ফেনীর আন্দোলনটা। মূলত ফেনী আন্দোলনটা 17 জুলাই শেষ। আপনি এখানে একটু কৌশলগত অবস্থানটা আপনাকে বলি। সর্বপ্রথম ফেনীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ানক এক হত্যাকারীর নাম হচ্ছে নিজামুদ্দিন হাজারী। এই নিজামুদ্দিন হাজারী মাস্টার মাইন্ডটা ছিল এরকম, ফেনী জেলাতে তিনি কোনো আন্দোলন উঠতেই দিবেন না। আন্দোলন উঠার আগেই কারা কারা আন্দোলনের পক্ষে শক্তি তাদেরকে শনাক্ত করার জন্য তারা কি করলো, সিস্টেমে তারা তাদের বট আইডি দিয়ে একই সময়ে 2টা প্লেস দিল, যে আন্দোলনের ডাক দেওয়া হলো কোথায়, আপনার এই আমাদের মহিপাল। আবার সেম আন্দোলনের ডাক দেওয়া হলো কোথায়, আমাদের শহীদ মিনারে। তাহলে আন্দোলন একটা, গোষ্ঠী একটা, নিরপেক্ষ ছাত্র সমাজ, তাহলে 2 জায়গায় কেন হবে তারা? তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্রের গন্ধ আমি পেয়েছি। সেখানে গিয়ে এই কারণে এই একটা ষড়যন্ত্র থেকেই আমি আমার অনুজদেরকে, সহযোদ্ধাদেরকে সেভ করার জন্য মূলত সেদিন আন্দোলনের উদ্দেশ্যে আমার বের হওয়া। তো 17 জুলাই যখন আমি প্রথম মহিপাল যাই, মহিপাল গিয়ে আমাকে মুখোমুখি হয়ে পড়তে হয়েছে ছাত্রলীগের মুখোমুখি। বিশ্বাস করেন ভাইয়া, সেই মুহূর্তে আমার বুকের ভিতর হার্টবিটটা কিন্তু আসছে এবং যাচ্ছে। এই যে আমি ছাত্রলীগের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতেছি, ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি আন্দোলনের কোনো ব্যক্তি? তো উনি বললো যে না, আমি ছাত্রলীগ। আপনি কে? ওই সময়ের পরিস্থিতি 17 জুলাইয়ের পরিস্থিতি। তাই বললাম যে ভাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা কোথায় হবে? ওই সময় যে আপনি দিলেন, এই যে আপনার ভয় লাগলো না, ভিতরে ভীতি বা? হ্যাঁ, আমি তো ওইখানেই মারা গিয়েছি, বিষয়টা আমি ভেবে নিয়েছি, কিন্তু ওই যে মৃত্যুর উপর মরবো না, সত্য নিয়ে মরতে চাই। মানে এমন একটা পরিস্থিতি যে নাই বিজয় ছিনিয়ে আনবো নাই মৃত্যুবরণ করবো, এরকম একটা স্পিড ওই সময়। অলরেডি আমার ভাই আবু সাইদ কিন্তু কবরে, এবং তাকে কিভাবে প্রকাশ্য মিডিয়ার সামনে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি কেন? সেখানে আমার এই দেশমাতৃকার কোনো সন্তান যদি মায়ের গর্ভে থাকতো এবং মায়ের গর্ভে যদি সে ফেস মিডিয়া দেখার কোনো সুযোগ থাকতো, হয়তো সে আল্লাহকে বলতো আল্লাহ আমাকে মায়ের গর্ভে না, যত দ্রুত সম্ভব পৃথিবীতে পাঠান। তারপরে যে নেটগুলো যে বন্ধ করে দেওয়া হলো, কেউ যেন দেখতে না পারে, প্রচার না করতে পারে। ধন্যবাদ। এই যে কাজগুলা 17 জুলাই যখন আমরা ওইখানে গিয়ে আমি সরাসরি ছাত্রলীগের মুখোমুখি হয়ে যাই, তখন ছাত্রলীগ মহিপালে অনেকগুলো চেয়ার নিয়ে বসে আছে। তখন আমি ভেবে নিয়েছি হয়তো এখানে আমার শেষ। কিন্তু ওই ছাত্রলীগের ওই একটা সদস্যের সাথে আমি কথা বলছি, ভাগ্য ভালো সে কোনো প্রকার সিনক্রিয়েট না করে সে আমাকে শুধু বললো যে না ভাই, আমরা ছাত্রলীগ এখানে কোনো প্রকার বৈষম্যবিরোধী আন্দোলনে পোলাপান যেন উঠতে না পারে, এই জন্য আমরা এখানে সবাই পাহারায় আছি। কিন্তু আপনি ভাবছিলেন যে হয়তো এটা মানে বৈষম্য বিরোধী গ্রুপ। ওইটা মোটামুটি আমি প্রথমে ভুল করে ফেলে বুঝলাম যে আমি তো আর ওই সময় সেন্স অতটা কাজ করতেছে না। তখন যখন বুঝে পেলাম যে না, এরা আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এরপরে আমি ওই জায়গা থেকে পারতাম ওইখান থেকেই ব্যাক করতে। ওইখান থেকে রিটার্ন না করে আমি আরো বেশি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম কোথায়, আপনার ওই যে সেকেন্ড যে অপশনটা ছিল টাং রোডে গেলাম। টাং রোডে যাওয়ার পরবর্তী দেখতেছি যে মোটামুটি আমার সহযোদ্ধা ভাই বোন যারা আসছে, বোনদেরকে শহীদ মিনারে এক পাশে বসাইয়া তাদের অকথ্য ভাষায় তাদেরকে নির্যাতন করা হচ্ছে।
আর এক পাশে বাইদেরকে কি করতেছে, মারধর করা হচ্ছে, মারধর করে তাদেরকে তৎকালীন সুরাসাদের ফ্যাসিস্ট বাহিনীর যে স্লোগানগুলো ছিল স্লোগানগুলো দেওয়ানো হচ্ছে। তো তখন আমার আইডি কার্ড ছিল, সাংবাদিক আইডি কার্ড ছিল, যেহেতু আমি একজন নিরপেক্ষ গণমাধ্যম কর্মী, স্বাভাবিক আমি সেখানে চলে যেতে পারি। আমি সেখানে গেলাম, যাওয়া পরবর্তীতে তারা আমার কাছ থেকে আইডি কার্ড, আমার মোবাইল থেকে শুরু করে যাবতীয় যা ছিল আমার কাছ থেকে সবকিছু সিজ করে নেয়। সিজ করে নিয়ে সেখানে আমার ডাকে লাথি মারে। এটা আওয়ামী লীগের লোকজন? হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন 17 তারিখে আমাকে ডাকে লাথি মারে, এখানে লাথি মারে, ওইখানে লাথি মারে। তো সেই মুহূর্তে আমি বললাম যে ভাইয়া আপনারা আমাদেরকে মারতেছেন কেন, আমরা তো সাধারণ ছাত্র। ইভেন স্বপন ভাই, আপনাদের যে বড় ভাই এখন বর্তমানে স্বপন মিয়াজি, বা আমাদের পুরো মেয়র, ওনাকে তো আমরা পুরো মেয়র হিসেবে চিনি না, উনি আমাদের কমার্স কলেজে বড় ভাই। আমরা যখন কমার্স কলেজে পড়ি ওনাকে ফোন দেন, তো সাথে সাথে ওনাকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরবর্তীতে আমি বললাম যে ভাইয়া এই বিষয় আসে, তখন বললো যে না তোর ফোনে তো আসলে সুরেশার বিরোধী, সুরেশারও বলবো না, তখন সরকার বিরোধী বা দেশ বিরোধী অনেক কিছুই তো ছিল, তো তুই এখন চলে যা, তোর ফোনটা পরে আমরা পৌঁছে দিব। এখন আমি জানি আমার মোবাইলটা এই মুহূর্তে রেখে যাওয়া মানে আমি আমার নিজের নামে 320 ধারা মামলা করে যাওয়া, যে আমার কনফার্ম আমার ফোনটা পাওয়া মানে তৎকালীন সময়ে হাসিনা বাহিনী আমাকে ফাঁসিতে ঝুলানোর মতো এভিডেন্স সেখানে ছিল, যেহেতু আমরা ফোনের ভিতরে ফোনের ভিতরে। তো দ্যাটস ওয়াই আমরা মোটামুটি সেখানে আপনার আন্দোলনটা সেই 17 জুলাই থেকে শুরু করি, তারপরে 18 জুলাই, এরপরে 20, 22, এবারে ক্রমান্বয়ে 4 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত আমার আন্দোলনটা কমপ্লিট হয়। এরপর পরেই আমরা চাইলে হয়তো বা রাজনীতিতে আসতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমাদের রাজনীতিতে আসার কোনো সুযোগ ছিল না, কারণ 24-এর বন্যা। 24-এর বন্যায় যখন আমরা আক্রান্ত হয়ে যাই, তখন আমার ফেনী 3 আসনের সর্বপ্রথম যে ট্রাকটা ছিল মানুষ উদ্ধারের জন্য, সেই ট্রাকটা আমি নিয়ে যাই। তখন কিন্তু এর আগের দিন আমরা চেষ্টা করছি আমাদের দাগমিয়া দাদনাখাল থেকে শুরু করে যতগুলো আমাদের মূল খাল ছিল, তালতলি পাটটা ছিল এবং সিলোনিয়া বাঁধ, এই 2টা বাঁধ ছিল খুব ইম্পর্টেন্ট। তো ওই দিন রাতে আমি সেনাবাহিনীর, আমাদের দাগমিয়া সেনাবাহিনীর যে ছিল আপনার কি বলে ক্যাম্প, আমি সেনাবাহিনী ক্যাম্পে ক্যাপ্টেনও দৃষ্টি আকর্ষণ করি যে স্যার আজকে রাতের ভিতরে যদি এই বাঁধ 2টা আমরা কনফার্ম করতে না পারি, কালকে সকালে আপনার সেনা ক্যাম্পটাও ডুবতেছে। এটা কিন্তু আমরা বলে আসছি, এবং পরের দিন সেম ঘটনাটাই ঘটছে। ঘটার পরে পরের দিন সর্বপ্রথম আমাদের দাগমিয়ার মিজান নামক একজন ছিল আপনার স্বেচ্ছাসেবী কর্মী, এই মিজানকে নিয়ে আমরা মানুষকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ি। এরপরে যখন বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে তৎকালীন সময়ে আমাদের কি হলো, আমাদের সৈয়দ রেজওয়ানা এখন বর্তমানে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন সম্মানিত উপদেষ্টা। তো উনি বন পরিবেশ উপদেষ্টা, যেহেতু উনি তৎকালীন সময়ে ছিলেন পানি উপদেষ্টা। তো উনি যখন ফেনীতে যান, ফেনীতে যাওয়ার পরবর্তীতে তখন অনেকগুলো সুবিধাবাদী এই বন্যার সুযোগ নিয়ে আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা না হয়েও তারা এখন বর্তমানে আমাদের রাজনৈতিক দল, আমাদের রক্তগড়া রাজনৈতিক দল ফেনী এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, কিংবা আমাদের গণ অভ্যুত্থানের সময়ে সাধারণ জনতার জন্য যে সকল সুবিধা রাষ্ট্র কর্তৃক বরাদ্দ হয়েছে, সমস্ত জায়গায় এই সুবিধাবাদীদের দখলে চলে যায় ওই সময় বন্যার সময়। হ্যাঁ, বন্যার সময়। তখন গিয়ে স্বাভাবিক আপনার মাত্র বন্যার এখনো আপনার গণ অভ্যুত্থানের এভিডেন্স আপনার কাছে এখনো পারফেক্টলি আসে নাই, এর ভিতরেই বন্যা। তার ভিতর আমাদের অনেক আহত যোদ্ধা আছে যাদের বন্যার কারণে আমি আমার নিজেরও সমস্ত এভিডেন্স কিন্তু আমি হারিয়ে ফেলছি। যদি ওই সময়ের জুলাই গণ অভ্যুত্থানের ভিডিওগুলো না থাকতো বা আমি নেতৃত্ব দিয়েছি সেই জায়গাগুলোর ভিডিওগুলো না থাকতো, হয়তো বা আজকে আমার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতো। শুধু আমার না, বাংলাদেশে অজস্র যোদ্ধাই এইভাবে আসলে সুবিধাবাদীদের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা আসলে এখন পর্যন্ত কি বলবো, প্রকৃত যারা যুদ্ধ তাদের নাম নাই, কিন্তু দেখা যাচ্ছে সুবিধাবাদী তারাই আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এরকম একটা। এবং বন্যাটা তাদেরকে সবচেয়ে বড় একটা ব্যালেন্স দিয়েছে, আর এই ব্যালেন্সটা দেওয়ার জন্যই আমাদের আলটিমেটলি আমাদের কথা হচ্ছে 24-এ এই ব্যালেন্সটা না দিলে সুরেশার সরকারের সুবিধাবাদীরা আমাদের ভিতর ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা করে দেওয়ার জন্য আসলে 24-এর বন্যা। আসলে একটু আগে শুনলাম আপনি ছাত্র দলের রাজনীতি করেছেন, তো দল তো বাংলাদেশে অনেক দলই আছে, এনসিপি কেন করছেন, এনসিপিতে কেন যোগ দিলেন? ধন্যবাদ। পারতপক্ষে সত্য কথা বলতে কি, আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থানের শেষ করেই আমরা কোনোভাবে, যদি আপনি জানেন দেশপন্থী যারা রয়েছে তারা দেশের কাজ হোক এটাই তারা সবসময় চেষ্টা করে, দেশটা এগিয়ে যাক। আমি কতটুকু এগোলাম না এগোলাম সেটা ইম্পর্টেন্ট না, যখন আমার দেশটা এগিয়ে যাবে তখন আলটিমেটলি আমি চাই বা না চাই আমাকে এগোতেই হবে দেশের প্রয়োজনে অটোমেটিক্যালি।
তো সেই জায়গা থেকে 24-এর বন্যাটা যখন আমরা ওভারকাম করি, 24-এর বন্যা ওভারকাম করার পরই রাজনীতিতে আসারও আমাদের তখনও কোনো সুযোগ ছিল না। কেন সুযোগ ছিল না? ফেনীতে ঢাকার পরবর্তী অবস্থানই হচ্ছে ফেনীতে। ঢাকার পরে আহত দিক থেকে, নিহত দিক থেকে বড় অবস্থানে আছে ফেনী জেলা। তো সুতরাং সেই জেলাতে এতগুলো আহতকে যাচাই বাছাই করে তাদেরকে লিস্ট করা, তাদেরকে গণ-অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা, কিংবা আপনি জানেন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, কিংবা আমাদের মন্ত্রণালয়ে যে কাজগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার মনে করেন প্রত্যেকটা স্পেসিফিকভাবে প্রমাণ দেখে প্রত্যেকটা যোদ্ধাকে চিহ্নিত করা। তখন এটা কিন্তু আরো কঠিন ছিল, আপনি জানেন। সেই মুহূর্তে কিন্তু অনেক যোদ্ধারা কিন্তু তারা প্রকাশ্য মিডিয়া আসতে চাচ্ছে না, তারা নাম দিতে চাচ্ছে না, যদি পরবর্তীতে তাদের কোনো সমস্যা হয়। তো ভয় আতঙ্কে অনেকে আসলে নাম দিতে চাচ্ছে না। তো সে সময় সবাইকে এইভাবে খুঁজে নিমন্ত্রণ করাটা আমাদের জন্য আসলে সত্যি অনেক কঠিন ছিল। আর আমরা সেই কাজটা মানে আহতদেরকে আসলে লিস্টেড করা, এবং কারণ তারা রাষ্ট্রীয় সম্পদ, আহতদেরকে আপনি বলতে পারবেন না তারা বিএনপির, তাদেরকে বলতে পারবে না তারা এনসিপির, তারা হচ্ছে এই দেশের সন্তান। যেভাবে 71-এ আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এই দেশের সম্পদ হিসাবে আজকেও পরিগণিত হয়, আগামী ইতিহাসে 24-কেও এইভাবে পরিগণিত করতে হবে। আদারওয়াইজ আমরা যে সামনের বাংলাদেশ চাচ্ছি সেই বাংলাদেশ থেকে আমরা অনেকটা পিছনে পড়ে যাব। তো সেই জায়গা থেকে 24-এ যখন আমরা মোটামুটি 1.5 বছর যাবৎ আমি আহতদেরকে নিয়ে কাজ করছি, তখন আমাদের সৈয়দ রেজওয়ানা হক ম্যামের মাধ্যমে মন্ত্রণালয় প্রতিনিধিত্ব দেওয়া হয়। আব্দুল কাইম সোহাগ নামক আমাদের ফেনীর একজনকে প্রতিনিধি দেওয়া হয়। যদিও পুরো আন্দোলনে তাকে আমি সে আমাদের সহযোদ্ধা, কিন্তু ওনাকে আমরা 2 দিন পেয়েছি। তো ওনার কাজে যখন আমরা গাফিলতি দেখলাম, আপনি একজন প্রতিনিধির কাজে গাফিলতি হতেই পারে, কিন্তু এই 24-এ বাংলাদেশ আপনাকে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এটাই, যে আপনার প্রতিনিধি কাজ না করলে প্রতিনিধির জায়গা থেকে কাজটা করে দেওয়ার জন্য আরো 1000টা স্বেচ্ছাসেবী সেখানে যুক্ত হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যুক্ত হই, আহত প্রতিনিধি না হয়েও, আহত কমিটিতে না থেকেও এই আহতদেরকে নিয়ে যেন কোনো প্রকার ছয়-নয় না হয় সেটা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 1.5 বছর আমরা আহতদেরকে নিয়ে কাজ করি। এরপরে এসে যখন 24-এ গণ-অভ্যুত্থান শেষ, আহতদেরকে নিয়ে মোটামুটি 90% কাজ শেষ, আর মাত্র 10% কাজ আছে, সেগুলো আমাদের প্রশাসনই করে ফেলতে পারবে। আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব ছিল প্রশাসনকে সহযোগিতা করা, আমরা সার্বিক অর্থে তাদেরকে সহযোগিতা করেছি। যেমন আমাদের 24-এ ইতিহাস সংরক্ষণ থেকে শুরু করে 24-এ ইতিহাস যারা লিখছে সেই সকল বীর যোদ্ধাদেরকে শনাক্ত করা পর্যন্ত। তো সুতরাং এই পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ ছিল না। এর মানে এটা না যে আমরা রাজনৈতিক দলের প্রতি অবজারভেশন রাখি নেই। আমরা 24-এ গণ-অভ্যুত্থানের পরপরই 53 বছরের এই রাজনৈতিক সমাজে আমরা জামাতে ইসলামকে মনিটরিংয়ে রাখছি। আমি সাবেক ছাত্রদল নেতা ছিলাম, ছাত্রদলকে আমরা মনিটরিংয়ে রাখছি, বিএনপিকে আমরা মনিটরিংয়ে রেখেছি, হেফাজতে ইসলামকে আমরা মনিটরিংয়ে রেখেছি, ইসলামী আন্দোলনকে আমরা মনিটরিংয়ে রেখেছি। কেন মনিটরিংয়ে রেখেছি? 24-এর আকাঙ্ক্ষা আসলে প্রকৃতপক্ষে কারা ধারণ করছে? 24-এর আকাঙ্ক্ষা একটাই, সেটা হচ্ছে আমার মৃত্যুর বিনিময় হলেও এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশে অভাব বলতে কোনো শব্দ থাকবে না। তখন গিয়ে আমরা দীর্ঘ 1.5 বছর অবজারভেশনের পরে দেখলাম যে এনসিপি আমাদের আসলে সেই আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটাই এনসিপির মূলনীতিতে আমরা পেয়েছি। সুতরাং যে দল আমাদের আকাঙ্ক্ষাকে তাদের মূলনীতিতে নিতে পারে এমন একটা দলই তো আমরা চেয়েছিলাম। আর এই দলকে আপনি উপাধি দেওয়ার সুযোগ নেই জামাত ইসলামের মতো, যে 71-এর যুদ্ধাপরাধী বা আমাদের জাতীয়বাদী দল বিএনপির মতো খাম্বা রাজনীতি, এই ধরনের ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা চাচ্ছি 24-এর আকাঙ্ক্ষার বাস্তবায়নে যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এসেছে, যে নতুন রাজনৈতিক দল এসেছে, আমরা দেশপন্থী নেতৃত্ব যারা আছি আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চাই। দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির ভিতরে কিছু গ্রুপিং হচ্ছে, বর্তমানে অনেকটাই গ্রুপিং হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? যে ভাবে ঐক্যবদ্ধ বা সবাই আশাবাদী ছিল এনসিপির উপরে, কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রুপিং হচ্ছে, বা অনেকে আবার দেখছি যে এনসিপি থেকে বিএনপিতে যোগ দিচ্ছে বা জামাতে যোগ দিচ্ছে। এই মুহূর্তে নির্বাচন তো সামনে চলে আসছে,
ধন্যবাদ। আমাদের গণ অভ্যুত্থানের ইতিহাসটা যদি আমরা স্মরণ করতে যাই, সর্বপ্রথম গণ অভ্যুত্থানটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিন্তু পৃথিবীতে সংগঠিত হয়েছে। তৎকালীন সময়ে কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগ চলতেছে, তখনও কিন্তু মুসলিনী নামক একজন ভুয়া নবী আসছেন। তখন মুসলিনীর দলে ছিল 60,000 সৈন্য, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ছিল 1200 সৈন্য। তো সুতরাং সেটা ওই যে একটু আগে আপনাকে বললাম, 24শে গণ অভ্যুত্থানের পরপরই বন্যার মাধ্যমে আমাদের রিজিমে আমাদের ভিতরে অনেক সুবিধাবাদী ঢুকে পড়েছে। এই সুবিধাবাদীগুলো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ছিল, এখনো তারা বর্তমান। তো সেই জায়গা থেকে শুধু আমরা একটাই কথা বলবো, ধানের ভিতর ভুসি থাকা এটা স্বাভাবিক, কিন্তু সময়ের সাথে ভুসিগুলো উড়ে যাবে, ধানগুলো পড়ে থাকবে। আমরা সেই ধানের প্রতি আশা রাখি, যা প্রকৃত অর্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই এনসিপিকে নিজের মতাদর্শের সাথে যুক্ত করেছে। তারা কখনো দেশদ্রোহী হতে পারে না, কিন্তু তারই ভিতরে যে 24শে বন্যার মাধ্যমে আমাদের মাঝে যে সকল স্বৈরাচারী ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়েছে, তারা তো ষড়যন্ত্র করবেই, এটা হতেই থাকবে। আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি আবার ফিরবে, বা আওয়ামী লীগ ফিরলে যারা গণ অভ্যুত্থানে ছিল প্রথম সারি বা আপনারা ছিলেন, তাদের কি পরিস্থিতি হবে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ কখনোই ফিরত না যদি গণ অভ্যুত্থানের পরপর সময়ে আমাদের এনসিপিতেও মাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়ে আসছে, কিন্তু এনসিপির আগ থেকেও তো অনেকগুলো দল মত আছে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে ছিল। তাদের মধ্যে আমরা আমাদের জাতীয়বাদী দল বিএনপির কথা কিংবা আমাদের জামাত ইসলামের কথা না বললেই নয়। ওনারা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেন, হয়তো বা আওয়ামী লীগকে টোটালি নিচ্ছিন্ন করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল। আর যারা আওয়ামী লীগের সাধারণ মতাদর্শে বিশ্বাসী, যারা হত্যাকারী না, তাদের সাথে তো আসলে আমাদের কোনো নেই, কি বলবো, নীতিগত কোনো বিরোধ নেই। তো তাদের সুযোগ ছিল, তারা অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, দেশের পক্ষে যেহেতু রাজনীতি করা, দেশের স্বার্থে রাজনীতি করা, তারা চাইলে অন্যান্য দলগুলোতে যুক্ত হতে পারতেন। কিন্তু সেটা না হয়ে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট রিজিমের যে হাজার হাজার কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকার চাকচিক্যে সাথে আসলে আমরা যেভাবে আকর্ষণ ছিলাম, সেভাবে হয়তোবা আমাদের কোনো রাজনৈতিক দল থাকতে পারেন নাই। তারা এই সকল অর্থের চাকচিক্যের কাছে বিক্রি হয়ে গিয়ে তারা কোনো না কোনোভাবে স্বৈরাচারকে পুনর্বাসিত হয়তো করতেছেই, আমাদের মধ্য দিয়েই করতেছে, আমাদের ভিতরেই করতেছে, আমাদের সাথেই করতেছে। যেহেতু তাদেরকে আমাদের সাথেই পুনর্বাসিত করতেছে, আমরা হয়তো তাদেরকে চিনতেছি না। আজকে অথবা কালকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতা যারা আছে, এদের পিছনে আপনি দেখবেন খন্দকার মুস্তাক কিংবা মির্জাফর যেভাবে সিরাজউদ্দৌলা বুকে গুলি চালিয়েছে বা বুকে ছুরি চালিয়েছে, আমরাও আমাদের জন্য ভবিষ্যতে এই ছুরিটা প্রতিষ্ঠিত করে রেখেছি। কিন্তু আওয়ামী লীগ ফিরে আবারও ফ্যাসিস্ট আমলের মতো নতুন করে 17 বছর আরেকটা রিজিম তৈরি করবে, সেই স্বপ্ন যদি দেখে, তাহলে আওয়ামী লীগ এখনো বোকার রাজ্যে বাস করতেছে। কারণ আওয়ামী লীগের জন্য তার চাইতে জ্বলন্ত উদাহরণ হচ্ছে জাতীয় পার্টির মতো একটা দল, যারা নূর হোসেনের মতো মাত্র একটা লাশ ফেলে সেই স্বৈরাচারকে আজ পর্যন্ত বৈধ হইতে পারে নাই। সুতরাং আওয়ামী লীগকে বলবো, তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তাদের যে হাতিয়ার সংগঠন, মানে আমাদের উপর তো গুলিটা মূলত ফ্যাসিস্ট রিজম চালাইনে, আমাদের উপর গুলিটা চালিয়েছে আওয়ামী লীগ নামক একটা সংগঠন। সুতরাং আমরা এই সংগঠনকে কোনোভাবে নতুন করে দাঁড়াতে দিব না, যতদিন আমাদের বুকে প্রাণ আছে। তারা দেশের যদি উপকার করতে চায়, তারা দেশের জন্য ভালো কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান করব, তারা আমাদের দেশপন্থী নেতৃত্বের মাধ্যমে আসুক। আপনি ফেনীর সন্তান, ফেনী 3 আসনে লড়তে যাচ্ছেন, আসলে ফেনীবাসীর উদ্দেশ্যে কি বলার আছে, এবং নির্বাচনে যদি জয় হন কি কি কাজ করবেন? ধন্যবাদ। প্রিয় ফেনীবাসীর উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই, আমার ফেনী 3 আসন দাগনভূঞা সোনাগাজী আসনের আমাদের যে তৃণমূল ভোটার রয়েছেন, আপনারা তো দীর্ঘ 53 বছর যাবৎ আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ 53 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা শিল্পপতি পেয়েছি, আমরা বড় বড় উপদেষ্টা পেয়েছি, আমরা পেয়েছি এসি রুম থেকে বের না হওয়া সেই সকল নেতৃত্বগুলো। এই 24শে গণ অভ্যুত্থান আপনাকে দেখিয়ে দিয়েছে, রাজপথে মাথার গামকে রক্ত বানিয়ে যারা ফাঁয়ে ফেলে আপনার জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তারা সেই জনতার সন্তান, তারা রাজপথের নেতৃত্ব, তারা এসি রুম চিনে না।
তারা ওই শিল্পপতির সে বাংকা চিনে না যেখানে সেফ হাউসে লুকিয়ে থাকা যায়। সুতরাং এই নেতৃত্বকে আমরা আশা ব্যক্ত করব, তরুণ যে উদীয়মান নেতৃত্বগুলো রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে এই বাংলার স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলার জমিনে, তাদেরকে আমার প্রিয় ফেনীবাসী অবশ্যই সুযোগ দিবেন। আর আমরা আমাদের সুযোগের জায়গা থেকে কোনো দলমতকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আসলে নির্বাচনী ক্যাম্পেইন কেমন করছেন, এলাকায় কেমন যাচ্ছেন মানুষের সাথে? এই যে এটা তো নতুন একটা অধ্যায়, নির্বাচন তো আপনি এর আগে কখনো করেছেন কিনা আমি জানি না, তবে এই জিনিসগুলো আসলে কেমন অনুভব করছেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মূলত কার্যত অর্থে এখনো আমরা নির্বাচনের বিষয়টা এখনো আমার কাছে অনেকটাই ধোঁয়াশা। কেন ধোঁয়াশা? আপনি জানেন আমি কিন্তু আমার নমিনেশন পেপারটা কে নিয়েছে তাকে এখন আমি খুঁজে বেড়াচ্ছি, যেন তাকে টাকাটা দিতে পারি। তো দ্যাটস ওয়াই জনতার এখন পর্যন্ত নির্বাচন প্রসঙ্গে যারাই আমাকে প্রশ্ন করেছে, শুধু আমি একটাই কথা বলেছি, যেহেতু এই নির্বাচনের আওয়াজটা উঠছে কোথায় থেকে, ফেনীর তৃণমূলে জনতার পক্ষ থেকে আওয়াজটা উঠছে। এই আওয়াজটা কিন্তু মাহমুদ আজিম কিংবা আমাদের সাংবাদিক সাহেব কথাটা আসে নাই। এটা সর্বপ্রথম আমাদের তৃণমূলের যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, নির্ধারণ করবে, সেই তৃণমূলের ভোটারদের মাধ্যমেই প্রিন্স মাহমুদ আজিমকে তারা এনসিপির পক্ষ থেকে চেয়েছেন। ঠিক আছে, এর পরবর্তীতে জুলাই যোদ্ধাদের মাধ্যমে আমার নমিনেশনটা সংগ্রহ করা হয়। তো আমি জনতার সম্মানে এখন পর্যন্ত মূল সমর্থন দিচ্ছি, কিন্তু এখনো যেহেতু অফিসিয়ালি আমার দল থেকে ফেনী 3 আসন বা ফেনী 1 আসন বা ফেনী 2 আসনে এখনো প্রার্থীটা চূড়ান্ত হয় নাই। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে যে একটা স্পিড নিয়ে আমাদের যে একটা বলয় আছে, একটা সত্যের বলয়, এই সত্যের বলয় নিয়ে এখন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়তে পারতেছি না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে দল থেকে এখন পর্যন্ত আমরা চূড়ান্ত নির্দেশনা পাইনি। যদি দলীয়ভাবে আমরা চূড়ান্ত নির্দেশনাটা যখনই পাবো, ইনশাল্লাহ ঠিক সেই মুহূর্তেই আমরা আমাদের সার্বিক শক্তি নিয়ে জনসংযোগে নেমে পড়বো। এবং আমরা আশাবাদী ফেনী 3 আসনের জনতা অবশ্যই তাদের রক্তে প্রতিষ্ঠিত, তাদের গ্রামে অর্জিত 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে মূল্যায়ন করবেন। দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। যে আমাদের আজকের অতিথি ছিলেন প্রিন্স মাহমুদ আজিম, তরুণ নেতৃত্ব। আগামীর বাংলাদেশ গড়ে উঠুক তরুণদের হাত ধরে, এই প্রত্যাশায় রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। খবর সংযোগের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।